তাহলে এটা হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞানের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান প্রথম অধ্যায়, যেটা উন্নত জীবনধারা, উন্নততর জীবনধারা যে অধ্যায়টা সেটা। তো আমি মোটামুটি বই থেকেই পড়াবো, কারণ এটা আসলে তেমন কঠিন কিছু না, সহজ একটা বই। তো আশা করি তোমরা বুঝতে পারবা, সমস্যা নেই। তো অধ্যায়টার নাম হচ্ছে উন্নততর জীবনধারা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের মোটামুটি এইখানে উন্নততর জীবনধারা বলতে কিন্তু আমরা বুঝতেছি কথাটা দ্বারা যে আমাদের উন্নত জীবনযাপনের জন্য আমাদের খাবার খাওয়াটা, মানে ভালো খাদ্য খাওয়াটা গুরুত্বপূর্ণ। তো এটাই বোঝাইতেছে আর কি অধ্যায়, যে উন্নততর জীবনধারা। যেমন খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক আছে। দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যুগুলো পূরণ কিংবা শক্তি উৎপাদন ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্য প্রয়োজন। যাক, এটা বিষয় না, কথাটা এখানে বোঝাইছে যে আমাদের টিস্যু কথাটা বলছে এখানে, যে অধ্যায়ের নাম কি, উন্নততর জীবনধারা। অধ্যায়টার নাম হচ্ছে তোমার উন্নততর জীবনধারা, ঠিক আছে। তো এই প্রথম লাইনে একটা কথা আসছে, এটা হচ্ছে টিস্যু কথা আসছে, এটা একটু বলি আমরা। যেমন এখানে বলছে যে দেহের বৃদ্ধি, মানে বৃদ্ধি, বিকাশ এবং দেহের টিস্যুটা কি, আমি যে টিস্যুটা বলি একটু দেখো। তো টিস্যুটা হচ্ছে তোমার টিস্যুটা তোমার আমি সংক্ষেপে বলেছে 111 111 111, ঠিক আছে। 1 দিয়ে আমরা সংখ্যা বলতে পারি। টিস্যুটা জানতে হবে আমাদের যে এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে তাহলে আমরা তাকে কি বলি, টিস্যুটাও গলা বলি। তাহলে আমরা তাকে এটা জাস্ট এমনি তোমার সংখ্যাটা দিলাম, যে বলতে পারে, দিতেই পারে, সংখ্যা কতে আসতে পারে হয়তো বা, টিস্যু বা কলা বলি। তাহলে টিস্যু সংখ্যাটা যেমন দেখো, এক গুচ্ছ, ঠিক আছে। এই যে প্রথম একে এক গুচ্ছ, দুই একে একত্রিত, একই কাজ। তাহলে এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে, তাহলে আমরা তাকে কি বলি, টিস্যু বা কলা বলি। তাহলে মোটামুটি এটা বুঝলে প্রথম কথায়, যে দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদনের জন্য নিয়মিতভাবে আমাদের কি খাদ্য প্রয়োজন। মনে করো আমার এখানে হাতে মনে করো যখন কেটে যাবে কোনোভাবে, অ্যাক্সিডেন্টালি কেটে গেলে, তো এখানে কিন্তু দেখা গেলো এখানে তোমার ধরো কোষ নাই, এখানে অনেকগুলো কোষ মানে পড়ে গেছে আর কি, বা নেই, তখন কি হবে, এটা কিন্তু সারা জীবন এমন থাকবে না, এটা কিন্তু তোমার একসময় ক্ষতিপূরণ হয়ে, মানে পূরণ হয়ে যাবে, পূরণ হবে না। তার মানে এখানে কি দেখো তো, এখানে কোষ ছিল, এই কোষটা কি হয়েছে, মানে কি হয়েছে, বিভাজিত হয়ে কি করছে, হ্যাঁ, আবার এটা কি করে, মানে এই ক্ষয়টা পূরণ করে ফেলছে না। তাহলে ক্ষয়টা পূরণ করে ফেলতেছে। তাহলে এখন জিনিসটা হচ্ছে যে, তাহলে আমাদের এই যে ক্ষয় পূরণ করতেছে, এখন দেখা গেলো অনেকের ক্ষত পূরণ হয় না তাড়াতাড়ি, তাদের পুষ্টিকর খাবার খাইতে পারে না, খাবার দাবারে মনে করো যে অপুষ্টিকর খাবার খাইলে শরীরে অনেক রকম সমস্যা থাকে। আর টিস্যুটা হচ্ছে মনে করো তোমার এই যে হাতের একগুচ্ছ কোষ একই কাজ করতেছে, হাতের কাজ, মুখের একগুচ্ছ কোষ একই কাজ করছে, আলাদা কাজ করে, পায়ের একগুচ্ছ কোষ একই কাজ করে না, এটা হচ্ছে টিস্যু। তো মোটামুটি এখানে পড়ার মতো এরকম কিছু নাই। তো আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। হ্যাঁ, তাহলে আমাদের খাদ্যের উপর কিন্তু আমাদের স্বাস্থ্য নির্ভর করে। অনেকের সুস্বাস্থ্য ভালো, মানে স্বাস্থ্য বলতে যে মানে ফ্যাট হলে যে স্বাস্থ্য এমনটা না, আসলে মানে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে আমার মতো। খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণ এবং জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে, ঠিক আছে। তাহলে খাদ্য কিন্তু আমাদের চেহারায় পার্থক্য ঘটায়, কাজকর্মে কিন্তু পার্থক্য ঘটায়। অনেকে আছে দেখা গেলো 12 পুষ্টিকর খাবার খাইলেও অনেকক্ষণ কাজ করতে পারে, ঠিক আছে। আবার কি করে, আচরণের জীবনে মানে পার্থক্য ঘটায়। শোষণ ক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি তাপ শক্তি হিসাবে মুক্ত হয়ে জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে শোষণ প্রক্রিয়ার সময় যখন রাসায়নিক শক্তি কী হয়, তাপ শক্তি হিসেবে মুক্ত হয়ে যায়। শোষণ মানে কি, আমরা শ্বাস নিচ্ছি না, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি না, এই যে
কী করি আমরা? অক্সিজেন কী করি? গ্রহণ করি। আর CO2 কী করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা। হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কে নেয়? গাছ নিয়ে নেয় আর কি। আর এটা গাছ দেয়, মানে গাছের সাথে আমাদের সম্পৃক্ত। ঠিক আছে, তো গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। খুব সুন্দর। আচ্ছা, আমরা একটু নেক্সট পেজে আসি। দেখো 1.9 আছে তোমার খাদ্য ও পুষ্টি। প্রথম কথা হচ্ছে তোমার খাদ্য পুষ্টি। এটা যদি আমরা পড়ি তাহলে দেখতে পারবো। আচ্ছা, পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সব কিন্তু খাদ্য নয়। মানে বিজ্ঞান অনুসারে বিজ্ঞান বলছে যে আমরা যা খাই সবই খাদ্য নয়। মনে করো তুমি ধরো একটা পচা জিনিস খাও, এটা কিন্তু খাদ্য নয়। মানে খাবার খাইলেও খাদ্য নয় এটা। তো খাদ্য হবে সেইটাই যে আহার্য বস্তু খাদ্য বলা হবে যেগুলো জীবদের বৃদ্ধি করে, শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ও ক্ষয়পূরণ করে। এক কথায় দেহের পুষ্টি সাধন করে। তাহলে তুমি সব কিছুকে খাদ্য বলতে পারো না। তুমি মনে করো যে তুমি যে কোনো কিছু খাও, সেটা তোমার শরীরে কাজে লাগে না। হ্যাঁ, হয় না এরকম? মনে করো যে তোমার যারা যে বড় বড় জাহাজ নিয়ে কাজ করার সময় আটকে যায়, অনেকদিন থাকতে হয়, খাবার থাকে না, ওরা কিন্তু মনে করো যে লবণাক্ত পানি পান করে, সমুদ্রের মাছ ধরে। এই খাবারগুলোই কিন্তু ওদের শরীরে কোনো পুষ্টি টুষ্টি কিছুই হয় না, জাস্ট বেঁচে থাকে। তো এগুলো কিন্তু আমরা খাদ্য বলতে পারি না। তাহলে কী করতে হবে? খাদ্য আমরা তাকেই বলবো যেটা জীবদের বৃদ্ধি করবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ করবে এবং ক্ষয়পূরণ করবে। এক কথায় দেহের পুষ্টি সাধন করবে। তাহলে খাদ্যের সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। আর পুষ্টি কি? এখন তাহলে খাদ্য বুঝলাম, ঠিক আছে, এখন পুষ্টিটা কি? পুষ্টি জিনিসটা কি? পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে। তাহলে পরিবেশ থেকে, মানে পরিবেশ বলতে যে আমাদের চারপাশে যা কিছু সবই পরিবেশ। পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা কি দেহের শক্তির চাহিদা পূরণ করে। তাহলে পরিবেশ থেকে মনে করো তুমি সবজি আনছো, মাছ আনছো, মাংস আনছো, তুমি কী করছো? এটাকে কী করছো? আত্তীকরণ করছো, মানে রান্নাবান্না প্রক্রিয়া যে প্রসেসটা করছো। তো ওইটা রান্না করার পরে যখন তুমি খাবারটা খাইতেছো, তখন তোমার দেহের শক্তির চাহিদা পূরণ হচ্ছে না। পরিবেশ থেকে এই যে মাছ, মাংস, ডাল, মাল, সবজি সব আনে নিয়ে রান্না করে আত্তীকরণ করতেছো, খাওয়া দাওয়া করতেছো। তারপর তোমার যদি দেহের শক্তির চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে, বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে, তাহলে এটাকে পুষ্টি বলতেছি। খাবারটাকে পুষ্টি বলতেছি যদি খাবারটা সবগুলো কাজ সম্পূর্ণ করে। আর পুষ্টির ইংরেজি শব্দ কি? নিউট্রিশন। ঠিক আছে, পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন বানানটা খেয়াল রাখবা। তাহলে এখানে একটা জিনিস শিখলাম আমরা, পুষ্টি কি বলে আমরা? নিউট্রিশন। নিউট্রিশন। আর এখন তাহলে এটা জিনিসটা বুঝতে পারতাম। এখন আমাদের মনে করো যে আমাদের খাদ্য, যে এখন এই খাদ্য আমাদের কী করে? খাদ্য যেসব অজৈব অজৈব উপাদান জীবের জীবন শক্তির যোগান দেয়, তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। আচ্ছা, তো খাদ্যর কাজটা দেখি আমরা। মানে খাদ্যর কাজ প্রধানত তিনটি। ঠিক আছে, খাদ্যর প্রধান কাজ প্রধানত কয়টি? তিনটি। মানে যে খাবারটা আমরা খাইলাম, মানে যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষয়পূরণ এগুলো করলো, মূলত কাজ করে তিনটি। একটা কি করে? খাদ্য দেহে গঠন করে, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে। তাহলে প্রথম কাজটা করে দেহের বৃদ্ধি গঠন করে, দেহের গঠন করে, বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে, রক্ষণাবেক্ষণ করে। খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে এবং কি রোগ প্রতিরোধ করে আরেকটা, আর দেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। তাহলে মোটামুটি খাদ্যের কাজ তিনটা লাগবে। আর খাদ্যের উপাদান কি? দেখো খাদ্যের উপাদান হচ্ছে 6টি। মনে রাখবা খাদ্যের উপাদান কয়টি? 6টি। খাদ্যের উপাদান পড়ার সময় এরকম ছোটো ছোটো নোট করলে কী হবে? এমসিকিউতে আটকাবানো, মানে এটা পড়তে হবে। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তো কী কী? এই যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর পানি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা। এই 6টা হচ্ছে খাদ্যের উপাদান। মানে একটা খাদ্যে এই 6টা উপাদান থাকলে সেটাকে আমরা সুষম খাদ্য বলতে পারি। মানে সীমিত পরিমাণ, মানে একটা নির্দিষ্ট অনুপাতে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ দেহ পরিপোষক খাদ্য। মানে এগুলো হচ্ছে তোমার মানে হজম করতে পারে আসলে। দেহ কি পরিপোষক খাদ্য। আর খাদ্য স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয়
দেহ গঠনের খাদ্য। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা যে শর্করা, আমিষ আর স্নেহকে বলতেছি আমরা পরিপোষক পরিপোষক খাদ্য। ঠিক আছে না? একটা ভালো একটা অ্যান্সার। আর স্নেহ আর শর্করাকে বলতেছি স্নেহ বা ঠিক আছে স্নেহ, স্নেহ আর কি বলতেছি, শর্করাকে বলতেছি শক্তি উৎপাদন, মানে এগুলো শক্তি উৎপাদন করে। আর আমিষ মূলত কাজ করে কি করে, দেহ গঠনে সাহায্য করে আমাদের। তাহলে এখানে জিনিসটা পড়লাম, এটা বুঝলাম। তাহলে এখন খাদ্যর উপাদান কয়টি? মূলত খাদ্যের কাজ তিনটি। দেখো খাদ্যের কাজ কিন্তু তিনটি, আর খাদ্যের উপাদান দুইটি, মুখ্য আর সহায়ক। ঠিক আছে, মুখ্যর ভিতর কী কী আছে? তিনটা আছে, শর্করা, আমিষ, স্নেহ। আর সহায়ক উপাদান মানে সহায়ক হচ্ছে মুখ্যকে সাহায্য করে আর কি এদিকে। তো ভিটামিন, খনিজ লবণ, পানি, মানে মোট 6টা উপাদান না সুষম খাদ্য। এই যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো 6টাকে আমরা 2টা ভাগে ভাগ করতেছি। এটা হচ্ছে মুখ্য, মানে এই 3টা আমাদের লাগবেই শরীরে, মানে এই 3টা প্রয়োজন, খুবই প্রয়োজন। আর এই 3টা কম বেশি হলে সমস্যা নেই, মানে মোটামুটি পূরণ করতে পারে। কিন্তু এই 3টাকে একটা নির্দিষ্ট অনুপাতে আমাদের খাবার থাকতে হবে আর কি। তো প্রথম যেটা টপিক, তো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করাকে আমরা কি ইংরেজিতে কি বলি? কার্বোহাইড্রেট। তাহলে প্রথম টপিক হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। তাহলে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য, মনে রাখবা। তো আমরা যে ধান, গম, ভুট্টা এগুলো খাই না, আলু, এগুলো হচ্ছে শর্করা। আর এগুলো হচ্ছে মানুষের প্রধান খাদ্য, এগুলো আমরা সব থেকে বেশি খাই আর কি। আর শর্করা গঠিত কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে। তাহলে প্রথম যেটা আমরা পড়বো এখানে, শর্করা। তো যাদের বই আছে বইটা নিলে দেখতে পারবা। ঠিক আছে, শর্করা। তো খেয়াল রাখবা যে শর্করা হচ্ছে কী দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন আর কি অক্সিজেন নিয়ে গঠিত। এটা জিনিসটা মনে রাখতে হবে। আর খেয়াল রাখবা যে শর্করা হচ্ছে তোমার, এই দেখো, শর্করাটা বর্ণহীন, মানে কোনো বর্ণ নেই। ঠিক আছে, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। তাহলে শর্করা কী দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে। শর্করাটা বর্ণহীন, মানে কোনো বর্ণটর্ণ নেই, গন্ধও নেই, অল্প মিষ্টি, মিষ্টিটা অল্প। শর্করা আমাদের শরীরে কী করে? কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাহলে এইখানে 3টা জিনিস মনে রাখবা যে কী দিয়ে গঠিত, আর এটা কি? শর্করা বর্ণহীন, গন্ধহীন, অল্প মিষ্টি স্বাদযুক্ত। ওই যে টিক চিহ্ন আসতে পারে 1, 2, 3 আকার, ওই যেগুলো আসে। আর এটার কাজ করে কি? কর্মক্ষমতা বৃদ্ধি করে আর তোমার তাপ শক্তি উৎপাদন করে। তো শর্করা আবার তোমার শর্করা উৎস মানে কি? শর্করা আমরা কোথা থেকে পাই? শর্করা তো বুঝলাম, শর্করা আমরা পাই কোথা থেকে? তো মোটামুটি 5টি এখানে তোমার উদ্ভিদ, মোটামুটি মূলত 2টি উৎস থেকে আমরা পাই। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, মানে উদ্ভিদ থেকে, আর প্রাণীজ উৎস থেকে। তো উদ্ভিজ্জ উৎসের মধ্যে দেখো শ্বেতসার বা স্টার্চ। তো উদ্ভিদ উৎসের মধ্যে কি দেখতেছি আমরা? শ্বেতসার বা স্টার্চ, যেটা মানে আমরা যে শর্করাটা, মানে উৎস যেটা আমরা পাচ্ছি, এটা আমরা 2টা স্তর থেকে পাই। একটা হচ্ছে উদ্ভিজ উৎস থেকে, একটা আছে প্রাণীজ উৎস থেকে। তো উদ্ভিজের মধ্যে আবার শ্বেতসার বা স্টার্চ থেকে পাই, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো শর্করা জাতীয় থেকে। ঠিক আছে, আমরা এগুলো থেকে শর্করা পাই। এছাড়া আলু, রাঙা আলু, কচুতেও স্টার্চ পাওয়া যায়। গ্লুকোজ, এটা হচ্ছে তোমার চিনির তুলনায় মিষ্টি কম। দেখবো না গ্লুকোজ বাজারে পাওয়া যায়, এটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তো এটা আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে কি যে গ্লুকোজ পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। যে তাহলে কি বললাম যে শ্বেতসার বা আমরা মানে শর্করা, এগুলো শর্করাই। তবে শ্বেতসারটা পাই কোথা থেকে? এই যে ধান, গম, ভুট্টা, অন্যান্য কি এগুলো স্টার্চের প্রধান উৎস। মানে এই যে ধান, গম, ভুট্টা থেকে আমরা কি পাই? স্টার্চ, শ্বেতসার পাই। আর তোমার এই যে আঙুর, আপেল, গাজর, খেজুর, আঙুর, আপেল, গাজর, খেজুর, এখান থেকে কি পাই? গ্লুকোজ। আর ফ্রুক্টোজ পাই কোথা থেকে? আম, পেঁপে, কলা, কমলা লেবু, এই যে এগুলো লাগবে। তাহলে এগুলো টিক চিহ্নের জন্য লাগবে। আর সুক্রোজ পাই কোথা থেকে? আখের রস, চিনি, গুড়, মিশ্রি। আখের রস, চিনি মানে একটু বেশি মিষ্টি, আখের রস, চিনি, গুড় মিষ্টি, আর গ্লুকোজ একটু কম মিষ্টি। সেলুলোজ পাই কোথা থেকে? কোন কোন ফল থেকে? যে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, এগুলো থেকে। মানে এগুলো খেয়াল রাখবা, কয়েকটা জিনিস মনে রাখবা। আর প্রাণীজ উৎসটা খুব একটা এখানে দরকার নেই, তবে এখানে দরকার যে মনে রাখবা গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে, এটা লাগবে আমাদের। তাহলে দুধে থাকে মূলত ল্যাকটোজ, জাস্ট এটা মনে রাখবা, দুধে থাকে ল্যাকটোজ। জিনিসটা খেয়াল রাখবা, মনে রাখবা। আর তোমার মুরগি, কবুতর, গ্লাইকোজেন থাকে। এগুলো যে মাংস খাই না আমরা, যে কবুতর, মুরগি বা বিভিন্ন ধরনের যে এই জাতীয় যেগুলো, মানে যেগুলো তোমার পাখি জাতীয় যেগুলো, ওগুলোতে কি থাকে? গ্লাইকোজেন পাওয়া যায়। গ্লাইকোজেন শর্করা পাওয়া যায়। হ্যাঁ,
আচ্ছা, তাহলে শর্করা যে আমরা পাইলাম, মানে শর্করা বুঝলাম কি দিয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। আর এটা অল্প মিষ্টি স্বাদযুক্ত, বর্ণহীন, গন্ধহীন। এটা কি করে, কর্মক্ষমতা আর তাপশক্তি বৃদ্ধি করে। এটা আমরা এই উদ্ভিজ্জ উৎস থেকে আমরা এই শর্করা পাই, প্রাণী উৎস থেকে। মোটামুটি এটা খেয়াল রাখবো যে দুধে থাকে ল্যাকটোজ, আর মুরগি, কবুতর মানে পাখি জাতীয় যেগুলা, সেগুলো থেকে কি গ্লাইকোজেন পাওয়া যায়। তো শর্করা তো পাইলাম, এখন শর্করার কি গুরুত্ব আছে না? হ্যাঁ, এটার গুরুত্ব আছে, পুষ্টিগত গুরুত্ব আছে। তোমরা পুষ্টি পড়ছি, মানে যেই খাবারটা খেলে তোমার দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মনে করো তোমার দেহ গঠন হতে পারে, কর্মক্ষমতা বৃদ্ধি হয়, এই খাবারটাকে পুষ্টি বলতে পারি। এই যে এখানে পড়ছিলাম আমরা, এই যে তোমার দেহের শক্তি চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে, বৃদ্ধি, ক্ষয়পূরণ ইত্যাদি কাজগুলো করে, সেগুলো হচ্ছে তোমার পুষ্টি জাতীয় খাদ্য। হুম, তাহলে এখন পুষ্টির গুরুত্ব কি, পুষ্টিগত গুরুত্ব জিনিসটা দেখি আমরা। আমাদের শরীরে পুষ্টিতে শর্করা অনেক বড় ভূমিকা রাখে। তাহলে শর্করা অনেক কিন্তু বড় ভূমিকা রাখতেছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায়। অনেকে দেখবে যে তোমার 2-3 ঘন্টা কাজ করে কোনো শরীরে ক্লান্তি আসে না। অনেকে 1 ঘন্টা কাজ করে শরীরে ক্লান্তি আসে না। মানে কর্মক্ষমতা, এই যে ক্ষমতা, ওর যে কর্মক্ষমতা, মানে কেউ 2 ঘন্টা কাজ করে কিছু হচ্ছে না, আর ওর জায়গায় ওর মনে করো 1 ঘন্টা কাজ করে শেষ। তাহলে কর্মক্ষমতা বাড়াইতেছে এবং তাপ শক্তি উৎপাদন করে। মানে শরীরে একটা মানে হিট থাকে আলাদা। এবং জীবদেহে মেটাবলিক বা বিপাকীয় যেটা কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। যাক, আমাদের জীবদেহে যে বিপাক ক্রিয়া হয় না, বিপাক ক্রিয়া হয় না, আমরা যে খাবারটা খাই, এটা যে বিপাক প্রক্রিয়ায় বের হয়ে যায় ঘাম হয়ে বা বিভিন্ন মলমূত্রের সাথে, যেটাকে বলে বিপাক। তো এই বিপাকে কিন্তু শর্করা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুম, এটা মনে রাখবা। এই যে গ্লাইকোজেন, যেটা গ্লাইকোজেন পড়ছিলাম যে পশু পাখি জাতীয় থেকে পাওয়া যায় গ্লাইকোজেন, মাংস থেকে। গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। এই গ্লাইকোজেনটা মনে করো আমাদের প্রাণী দ্বারা আসি কী করে, প্রাণীদেহে খাদ্য ঘাটতি হয় না অনেক সময়, অধিক পরিশ্রমের ফলে আমাদের শরীরে অনেক সময় ঘাটতি হয়, সেটা সরবরাহ করে। আর সেলুলোজ যেটা, যেটা আমরা কোথা থেকে পাইছিলাম, সেলুলোজ যে আম, কলা, তরমুজ, বাদাম থেকে। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য। এটি আমাদের দৈনন্দিন মল থেকে সাহায্য করে। তাহলে খেয়াল রাখবা যে যেগুলো আঁশযুক্ত খাবার কী করে, আমাদের হজম শক্তিতে সাহায্য করে। তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আঁশযুক্ত বা রাফেজযুক্ত খাবার খাইতে বলে। কারণ এগুলো কী করে, খাদ্য হজমে খুব বেশি সাহায্য করে এবং মল থেকে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে। তো এবার বলছে যে খাদ্য যদি প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হয়, যদি তোমার খাদ্যে প্রোটিন বা আমিষ এবং ফ্যাটের অভাব হয়, তাহলে কি এগুলো সংশ্লেষণ বা তৈরি করে। তাহলে শর্করা তোমার হয় না এরকম অনেক সময় প্রোটিন বা শর্করার অভাব, তাহলে শর্করা এটাকে মিটিয়ে দেয়, মানে শর্করা ওই জায়গাটা ফিল আপ করে। এখন শর্করার অভাবজনিত রোগ হলে থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হয়। তাহলে প্রত্যেকটা খাবার একটা নির্দিষ্ট অনুপাত গ্রহণ করতে হবে। তো একটা কোনো খাবার মানে নির্দিষ্ট অনুপাতে বা কম থাকলে, ঘাটতি থাকলে, সেটার মানে মানে তোমার দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে একটা রোগ সৃষ্টি হয়, মানে ওর অভাবে কি রোগ সৃষ্টি হয়। তাহলে আমাদের নিয়মিত প্রতিদিন কি করতে হবে, নির্দিষ্ট অনুপাতে শর্করা জাতীয় খাদ্য খেতে হবে। খুব বেশি খাওয়া যাবে না। তো চাহিদার তুলনায় বেশি খেলে কিন্তু আবার কী হয়ে যাবে, শরীরে মেদ তৈরি হবে, মেদ। হুম, আমাদের অনেক সময় তুমি স্থূল বা মোটা হতে পারো। হুম, খেয়াল রাখবা। নিঃশ্বাস প্রশ্বাস বা শোষণ প্রক্রিয়া, আমরা বাতাস গ্রহণ করি না, এই যে নিঃশ্বাস প্রশ্বাস বলছিলাম, যে শোষণ প্রক্রিয়া কী করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তাহলে নিঃশ্বাস প্রশ্বাস বা শোষণ প্রক্রিয়া আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, সেটি ফুসফুস আমাদের রক্তের সাথে মিশে যায়। তাহলে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করতেছি, শোষণের মাধ্যমে গ্রহণ করতেছি, ঠিক আছে, তো সেটি কই যায়, আমাদের রক্তের সাথে মিশে যায়। রক্তে আছে কি, লোহিত কণিকা। এই অক্সিজেন আমাদের শরীরে কোষে পৌঁছায়, সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি এবং তাপ শক্তি আমাদের সকল উৎস। মূলত এখানে কি জিনিসটা আমি বলি তোমাকে। তো আমরা মনে করো অক্সিজেনটা নিচ্ছি, ঠিক আছে, এই অক্সিজেনটা কোথায় যায়, রক্ত মিশে যায়, এই যে রক্ত, তো এটা হচ্ছে তোমার রক্তে মিশে যায়। হুম, রক্তে কোথায় মিশে যায়, রক্তের লোহিত কণিকায়। দেখো, লোহিত কণিকায় মিশে যায়। হুম, এইটা। তো এই লোহিত কণিকা যখন থাকে, তখন সেখান থেকে এটা কি করে, গ্লুকোজের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, গ্লুকোজের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এই যেটা কি করে, গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, আমার শরীরে তাপ শক্তি উৎপাদন করে। আমাদের শরীরে কি করে, তাপ শক্তি উৎপাদন করে। তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখবো যে রক্ত কিন্তু, তাহলে অক্সিজেন
গ্রহণ করছে, এটা কই যায়? রক্তে যায়, শরীরে রক্ত মিশে যায়, রক্তে থাকে আবার লোহিত কণিকা। রক্ত 3 প্রকার, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। যদি আমি লিখি দিই এখানে, আর এখানে আরও 2টা আছে, শ্বেত কণিকা, আর এখানে আরেকটা আছে অনুচক্রিকা। অনুচক্রিকা। তো আমি যদি এটার মূল কাজ বলি, এটার মূল কাজ তোমার ওই যে রক্তক্ষরণ বন্ধ করে, যেটা হয় যে তোমার রক্তক্ষরণ হয় না অনেক সময়, এটা সাহায্য করে। আর এটার কাজ তোমার শ্বেতকণিকা, যেটা তোমার জীবাণু ভক্ষণ করে আমাদের শরীরে। অনেক সময় বাইরে থেকে আমরা জীবাণু শরীরে প্রবেশ করে না, তো মনে করো যে এত জীবাণু, কিন্তু আমাদের শরীর কিন্তু সবসময় অসুস্থ হয় না, সবসময় কিন্তু দেখা গেলো জ্বর ঠান্ডা হয় না। তাহলে জীবাণু ভক্ষণ করে কে? এই যে শ্বেতকণিকা। আর লোহিত কণিকা কী করে? লোহিত কণিকা তোমার গ্যাসীয় বিনিময় করে। এই যে গ্যাসীয় বিনিময় মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে এগুলোই করে হচ্ছে লোহিত কণিকা। গ্যাসীয় যে প্রক্রিয়াটা, এটা লোহিত কণিকা করে। আর এই তোমার এই যে রক্তক্ষরণ বন্ধ করে মূলত। একটা কাজ জন্য কি আছে খেয়াল নেই এই মুহূর্তে। যাক, তাহলে আমরা কোন পর্যন্ত, এই পর্যন্ত শেষ। যে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন কই যায়? রক্তে যায়, রক্ত মিশে যায়। তো রক্ত থেকে আবার কই? রক্ত আবার গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি তৈরি করে, এটা খেয়াল রাখবা। আর খাদ্যের মধ্যে কি থাকে? ক্যালোরি। খাদ্য যে শক্তিটা, এটাকে কীভাবে ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়, ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। তো ক্যালোরি হচ্ছে কি? শক্তির একক। এটা একটা ভালো একটা জিনিস। ক্যালোরিটা এটা কি? তাহলে আমরা শক্তির এককে কী বলি? ক্যালোরি। ক্যালোরি হচ্ছে শক্তির একক। এটা আসলে পড়লে ভালো হতো, শক্তির একক। তাহলে শক্তির একক কী বলি? ক্যালোরি। আমরা কী বলি? সি দিয়ে প্রকাশ করি, সিএল। সিএল, ক্যালোরি। শক্তির একক হচ্ছে ক্যালোরি, এটাকে কি সিএল এর প্রকাশ করি। তাহলে খেয়াল রাখবো যে ক্যালোরি যদি কোনো সংজ্ঞাতে বলে, ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কী বলে? খাদ্যর ক্যালোরি বলে। এটা মুখস্থ রাখতে হবে, কথায় আসবে। 1 গ্রাম খাদ্য জারণের ফলে, জারণ মানে কি? যে তুমি যে খাবারটা যে করছো, দাঁত দিয়ে চিবাইতেছো, চিবানোর পর একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পাকস্থলিতে যায়, খাবারটা কী হয়? তোমার হজম হয়, এগুলো মানে পুরো প্রক্রিয়াকে বলতেছে জারণ। তাহলে 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। তাহলে ক্যালোরিটা বুঝলাম। এখন যদি এমন হয় 1 গ্রাম পানির তাপমাত্রা, মানে একটা নির্দিষ্ট 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করবা, এটার জন্য যে তোমার শক্তি প্রয়োজন সে পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। এটা তাপশক্তি। মানে 1 গ্রাম পানির তাপমাত্রা, মনে করো একটা ছোট একটা পাত্র, এখানে 1 গ্রাম পানি ধরে, এই যে পানি পানি পানি, এটাকে তুমি তাপ দিবা। মনে করো এখানে তাপ টেম্পারেচার, স্বাভাবিক টেম্পারেচার ধরো এখানে 25 ডিগ্রি আছে। তুমি যেটা মনে করো একটা মোমবাতি দিয়ে তাপ দিচ্ছ, এই তাপ দিচ্ছ, ঠিক আছে? তাপ দিলে এটা যদি তোমার ধরো 25 থেকে 26 আসতে, মানে 26 ডিগ্রি আসতে যে পরিমাণ কি, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন, এই যে পরিমাণ কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। এই তাহলে তোমার এই যে 25 থেকে 26 একটা শক্তি লাগতেছে না, এই যে আগুনের শক্তি লাগে, তো শক্তি লাগে, তো এটা হচ্ছে তোমার, এটা কি বলছি? 1 ক্যালোরি বলে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলতেছি আমরা 1 ক্যালোরি। আচ্ছা, এটা মনে রাখবা। আর 1000, এই যে কি বলছে? 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে যদি 1000 ক্যালোরি হয়, 1000 ক্যালোরি সমান সমান 1 কিলো ক্যালোরি। শর্করা এবং কি প্রোটিনের ক্যালোরি প্রায় সমান। 8 কিলো ক্যালোরি গ্রাম। তাহলে শর্করা এবং প্রোটিনের ক্যালোরি কত? 8 কিলো ক্যালোরি পার গ্রাম। 8 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? স্নেহ জাতীয় খাদ্য যেগুলো, ফ্যাট জাতীয় খাদ্য, এগুলো সবচেয়ে বেশি। এর পরিমাণ হচ্ছে 9 ক্যালোরি গ্রাম। তাহলে শর্করা বা প্রোটিনের কত মনে রাখতে হবে? শর্করা অথবা প্রোটিনে 8 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? আর তোমার কিসে স্নেহ জাতীয় যেটা বা ফ্যাট জাতীয় যেটা, স্নেহতে কত পাচ্ছি আমরা? 9 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে?
আর খেয়াল রাখবা যে খাদ্যের একটা ক্যালোরি কোড বলতে কী বোঝায়, খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে। মানে তুমি যে খাবারটা যে বলো না জারণ হয়েছে, যে খাবারটা তুমি তো জারণ করতে হবে, জারণ করলে তো এটা কী বসে করছে মানে খাদ্যের ক্যালোরি। তাহলে সম্পূর্ণ জারণ করলে কতখানি শক্তি পাবো তুমি। মনে করো তুমি ধরো সাপোজ তুমি একটা খাবার মনে করো, তুমি সাপোজ ধরো এটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা ধরো মোটর সাইকেলে, ধর মোটর সাইকেল সবাই জানো, ধর মোটর সাইকেলে 2 লিটার তেল দিছো, ঠিক আছে, 2 লিটার 2 লিটার কী করছো তেল দিছো। তাহলে এখন 2 লিটার তেলের যে শক্তি, সম্পূর্ণ শক্তি কিন্তু তুমি পাবা না। তুমি ইম্পোর্ট করছো 2 লিটার, আউটপুট কিন্তু তুমি 2 লিটারের শক্তি পরিমাণ পাবা না, কারণ তোমার তাপ শক্তি হিসাবে তোমার বিভিন্ন রকম কি বাহ্যিক সেগুলো বের হয়ে যাবে। অনেক সময় দেখা গেলো তুমি হয়তো 1.8 লিটার হয়তো তুমি শক্তি পাবা, মানে 1.8 লিটারের যে কর্মক্ষমতা তুমি পাবা আউটপুটে, ঠিক আছে। মানে কি দেখো তো, এই যে একটা তাহলে একটা নির্দিষ্ট অংশ কী হয়ে যায়, বাহ্যিক যে আমাদের বাহ্যিক যে পরিবেশে কী হয়ে যায়, ব্যয় হয়ে যায় না, তাপ শক্তি হিসাবে যে তাপ বেরোয় না, ওটা যদি কোনো বুম বুম করে ধোঁয়া বেরোয়, তাহলে এটা তোমার তাপ শক্তি বের হচ্ছে না, নষ্ট হচ্ছে না। তাহলে আমাদের এখন তুমি খাবারটা যা জারণ করছো, মানে চিবাইতেছো খাবারটা একটা প্রক্রিয়ার মাধ্যমে জারণ করতেছো, এখন তুমি কি সম্পূর্ণ শক্তি কি পাবা ওটা থেকে? একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ দৈনিক 2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর 2000 কিলো ক্যালোরি কি সমপরিমাণ খাবার প্রয়োজন। তাহলে আমাদের প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের, পুরুষের বেশি লাগে, ঠিক আছে, শক্তি বেশি। তাহলে পুরুষের কত লাগে, পুরুষের ক্ষেত্রে লাগবে তোমার 2500 কিলো ক্যালোরি, আর নারীর ক্ষেত্রে লাগবে, এটা মনে রাখবো অবশ্যই, যেভাবে লিখবা মানে পড়ার সময়, এডিটিং পড়ার সময় এভাবে লিখবা, মানে তোমার সব কিছুতে আসলে টিচার লাগে না। এখন তো আমাদের সরকারের শেষ, তো সরকার আমরা কী কী শিখলাম, সরকার কী দিয়ে গঠিত, সরকার আমরা উৎস কোথা থেকে পাই, ঠিক আছে, আর সরকার আর দুটো উৎস, উদ্ভিদ আর প্রাণীজ, এটা শীত দেখলাম আমরা। তো সরকারের কিছু গুরুত্ব আছে না, সেটা দেখলাম। আর সরকার অভাবে কী সমস্যা হতে পারে সেটা দেখলাম। আর খাদ্যের মধ্যে তোমার যে জ্বালানির প্রক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, 1 গ্রাম খাদ্যে জ্বালানোর ফলে যে পরিমাণ তাপশক্তি পাই সেটা হচ্ছে ক্যালোরি, যাকে এগুলো আমরা দেখছি। এখন নেক্সট হচ্ছে আমরা আমিষ, আমিষ বা প্রোটিন, যেটা আমিষ বা প্রোটিন। দেখো তাহলে আমিষ, তাহলে আমরা কি দিয়েছিলাম যে সরকার হচ্ছে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত, এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত। আর আমিষ কী দিয়ে গঠিত, আমিষ গঠিত কী দিয়ে, এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, মানে সরকার থেকে একটু এক্সট্রা বেশি আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন, মানে এইটা এক্সট্রা, নাইট্রোজেনটা এক্সট্রা, মানে সরকার গঠিত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে, আর আমিষের ক্ষেত্রে একটা এক্সট্রা বেশি আছে। তাহলে এই 4টি মৌল, এটাগুলোর মৌলের সমানে আমিষ গঠিত। হ্যাঁ, তাহলে আর খেয়াল রাখবা যে যেগুলো যখন পরিপাক হয়ে যায় তখন অ্যামাইনো অ্যাসিড, মানে আমিষ থেকে কি এটার নাম বলছি আমরা অ্যামাইনো অ্যাসিড, এগুলো পরিপাক হলে কি হয়ে যায়, নাম হয়ে যায়। পরিপাক মানে কি বলতো, এই তুমি খাবারটা খাও, ঠিক আছে, মাংস চিবাইতেছো, চিবানোর পর তোমার ওই মাংস কি সেম থাকে, মানে প্যাটের মধ্যে গেলে কিন্তু সেম থাকে না, ওটা নরম হয়ে যায়, মনে করো যে প্রক্রিয়া আমাদের শরীর শোষণ করতে পারে সেই প্রক্রিয়াটা হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? তাহলে যে পরিপাক হয় না, দেখছো। তুষার তুমি কি কোন গ্রুপে, মানবিকে নাকি? তাহলে পরিপাক কি হয়, পরিপাক হয়ে যেটা আমিষ থেকে এই 4টা পরিপাক হইলে, মৌল পরিপাক হলে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিড ম্যাসিড কিন্তু আমাদের শরীর কিন্তু অ্যাসিড গ্রহণ করতে পারে না, সরাসরি অ্যাসিড গ্রহণ করতে পারে না, ঠিক আছে, আমাদের শরীর সরাসরি অ্যাসিড গ্রহণ করতে পারে না। তাহলে কি হয়, এই যে এগুলা পাকস্থলীতে গেলে, পাকস্থলী তোমার করে, মানে তোমার যে বাইরে থেকে হরমোন এর উপর নিঃসরণ করে, ঠিক আছে, এই সেল তো এটা কী করে, ক্ষারীয় করে দেয়। দেখো এই সেল কিন্তু একটা বিষাক্ত অ্যাসিড, মানে দাহ্য অ্যাসিড, মানে এটা তোমার কিন্তু খুবই ক্ষতিকর। কিন্তু তাহলে বলতে পারো স্যার তাহলে আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে যেটা আছে, আসলে সৃষ্টিকর্তার দান, মানে এমন একটা জিনিস আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে আছে যেটা আসলে মানে বাহ্যিক দিক থেকে খুবই ক্ষতিকর, তবুও এটা পেটে আছে আমাদের। দেখো তাহলে এটা জিনিস লাগবে না। তাহলে একটি মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। তাহলে আমাদের শরীরে
আমাদের শরীরে কি 20 ধরনের অ্যামিনো অ্যাসিড সন্ধান পেয়েছে, 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের সন্ধান পেয়েছি আমরা। তাহলে দেখো এখানে তুমি তোমার মতো করে শর্টকাট বানিয়ে ফেলবা যে আমিষ কী দিয়ে গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর এক্সট্রা নাইট্রোজেন আছে এখানে। আর আমিষ যখন এই 4টি মূল যখন পরিপাক হয় তখন অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আর আমাদের শরীরে কি 20 ধরনের আমিষের গঠন পাওয়া গেছে বা অ্যামিনো অ্যাসিডটা আছে, ঠিক আছে। তাহলে আর আমিষের উৎস 2 প্রকার, ওই একই সেমভাবে শর্করা যেমন প্রাণীজ আমিষ, এটাও তাই। তাহলে আমিষের উৎস, এখানেও আমিষের উৎস কয়ভাবে পাই আমরা? উৎস মানে তোমার সৃষ্টি, মানে কোথা থেকে পাই। তাহলে আমিষের উৎস এখানে কত? 2 প্রকার। মানে 2 ভাবে আর কি পাই আমরা। একটা হচ্ছে কি প্রাণীজ, একটা হচ্ছে তোমার এই প্রাণীজ, একটা হচ্ছে কি উদ্ভিজ্জ, দিয়েছে উদ্ভিজ্জ। এটা বানান ভুল করছে, যে এটা অবশ্যই হবে। দেখ, তো প্রাণীজ আমিষের মধ্যে কোনগুলা? যেমন ধরো এই যে মাছ, ঠিক আছে, মাংস। মাংস তো আমরা প্রাণ থেকে পাই, মানে যেগুলো তুমি প্রাণ থেকে পাও যে আমিষগুলো, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমিষ? প্রাণীজ আমিষ, মানে প্রাণ থেকে পাই। আর তুমি মনে করো ডাউল, ঠিক আছে, ডাল, শিমের বিচি, শিমের বিচি কিন্তু একটা আমিষ, মটরশুঁটি। তো যাই হোক, আমি দেখালাম না, তোমার যেখানে আছে যদিও। তাহলে আমরা আমিষও সেমভাবে শর্করার মতো 2টা উৎস থেকে পাই, প্রাণীজ আর উদ্ভিদ। তাহলে প্রাণীর মধ্যে কি মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির আর আর তোমার ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম, এগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষের উদাহরণ, মানে উদ্ভিদ থেকে এগুলো আসে এই আমিষগুলো। তো আমরা বলছিলাম না একটু আগে যে আমিষের কি আমাদের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। তো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডকে কি বলে? এটাকে 8টি অ্যামাইনো অ্যাসিড বলে অপরিহার্য। এই যে 20টি পাইছিলাম না, এই যে 20টি, হ্যাঁ, এই 20টির মধ্যে 8টিকে বলে কি অপরিহার্য, মানে এটা লাগবেই তোমার, এই আমিষ মানে বাদ দেওয়ার সুযোগ নাই, অপরিহার্য, ফরজ। কি বলে যেটা? ফরজ, মানে এটা তোমার লাগবেই, ফরজ। এগুলো কি কি দেখো? লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, ঠিক আছে, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন। এই 8টি অ্যামিনো অ্যাসিড ছাড়া সবগুলো অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষণ করতে পারে। মানে এই 8টি ছাড়া মানে সবগুলো আমাদের স্বাভাবিকভাবে কি করতে পারে? সংশ্লেষণ করতে পারে। প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য 8টি অ্যামিনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি। তো এই 8টি, ওই যে অপরিহার্য 8টি, এটা আমরা করতে মানে উদ্ভিদ আর প্রাণী 2 উৎস থেকে পাই আমিষ। আর প্রাণীজ থেকে এই 8টি বেশি পাওয়া যায়, মানে এই যে 8টি, যে অপরিহার্য 8টি, যার কারণে এটার পুষ্টিমূল্য একটু বেশি। দেখো না, মাংসের দাম বেশি হয়। তোমার এই দেখো মটরশুঁটি, শিমের বিচি থেকে কিন্তু এই যে মাংসের দাম বেশি কেন? কারণ এই অপরিহার্য যেগুলো, এইগুলো তোমার বেশিরভাগই প্রাণী থেকে পাই আমরা, যার কারণে এগুলোর দাম বেশি, এগুলোর দাম কম, কারণ এগুলো তোমার এই যে অপরিহার্য খুব একটা না। আচ্ছা, এই লাস্ট এটা খেয়াল রাখবা যে প্রাণীদের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। আমাদের যে ওজন মনে করো 50 কেজি, এর প্রায় 50% হচ্ছে প্রোটিন। ওজনের 50% প্রোটিন আমাদের। দেখো এবার আসো স্নেহপদ, এটা দিয়ে শেষ করে দেবো মোটামুটি, তোর পড়া দিয়ে দেবো তোমাদের, সমস্যা নেই। স্নেহ পদার্থ বা লিপিড, স্নেহ পদার্থ বা লিপিড, স্নেহ পদার্থ বা লিপিড। স্নেহ পদার্থ বা লিপিড। অনেকক্ষণ হয়ে গেছে, দেখো এটা তোমার বই থেকে শেষ করে দিই, লেখা যাবে না। দেখো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত স্নেহ পদার্থ। তাহলে আমরা দেখছিলাম কিন্তু শর্করাতে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর আমিষে ছিল কি, এই যে আমিষে কি ছিল, একটা বেশি ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কিন্তু এখানে কিন্তু আমি স্নেহতে কিন্তু তা নাই, এগুলো কিছুই নাই। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। আর এখানে বলছে যে আমাদের খাবারে কি প্রায় 20 ধরনের
ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে, ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড গঠিত কী দিয়ে আর কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে এটা লাগবে, মানে কয়টি পাওয়া গেছে, কয় ধরনের। কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে, মানে যেগুলো কঠিন, মানে স্নেহ পদার্থ তো অনেক প্রকার, তো যেগুলোই কঠিন এগুলোকে আমরা চর্বি, চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো মনে করো সিম্পল অবস্থায় এগুলো কি কঠিন অবস্থায় থাকে। মাছ কিংবা মাংসের চর্বি, যে মাছ মাংসের চর্বি আছে না, এগুলো হচ্ছে কী বলে, এগুলো হচ্ছে তোমার কঠিন, মানে চর্বিগুলো চর্বি বলি আমরা, কারণ এগুলো কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যেসব স্নেহ পদার্থ তরল এগুলোকে তেল বলে। দেখছো, তাহলে আমরা তেলে যে অনেক সময় দেখো না, গরুর তেলে যে আমরা গরুর তেল দিয়ে রান্না করে খাই, এগুলো হচ্ছে তরল, এগুলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর সরাসরি যে মাংসের চর্বি যেটা, এটা হচ্ছে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মানে ওগুলো কিন্তু অ্যাসিড, মানে ফ্যাটি, সরি বা লিপিড, মানে তাহলে তাহলে তোমার যেটা তুমি সরাসরি তরল যেটা, সেটা হচ্ছে তোমার তেল বলতেছি আমরা, এটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা মনে রাখবা। আর যেগুলো তোমার এই যে মাছ মাংস যেগুলো চর্বি, যেগুলো মানে সরাসরি যেগুলো চর্বি জাতীয়, এগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা মনে রাখবা। তো সাধারণ তাপমাত্রায় এগুলো তরল থাকে, বললাম যে তোমার যে অ্যাসিড, মানে যেই ইগুলা, মানে স্নেহ পদার্থগুলা তরল থাকবে, এগুলো হচ্ছে অসম্পৃক্ত। আর যেগুলো সরাসরি চর্বি জাতীয়, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মনে রাখবা। এখন তুমি যে সরকার কোথা থেকে উৎস কয়টা, এটাও আমরা শিখছি, আমিষের উৎস দুইটা, ওটাও শিখছি। এখন তোমার এই প্রাণী সিনোর ক্ষেত্রে সেম, প্রাণীজ আর উদ্ভিদ। চর্বি, মাছ মাংস ঘি পনির, মাছ না সরি, মাংস ঘি মাখন ঘি পনির ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থ, মনে রাখবা, এটা মার্ক করে রাখবা। আর উদ্ভিদ কোনগুলা, সরিষা সয়াবিন তেল তিল তিসি, তিসি আবার কি, ভুট্টা নারকেল সূর্যমুখী পাম প্রভৃতির তেলে প্রচুর পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়। কাজু বাদাম পেস্তা, বা তোমার কি কি বাদাম, এই যে বাদামও কী কী পাওয়া যায়, স্নেহ পদার্থের ভালো উৎস। মোটামুটি আমাদের এই শর্করা আর আমিষটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর এইখান থেকে জাস্ট খেয়াল রাখবা যে এই যে কয় ধরনের এই পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, আর অসম্পৃক্ত এই অ্যাসিড কোনটা আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, এটা খেয়াল রাখবা। আর এটা আর আমার কিছু না, এটা জাস্ট এই যে প্রথমটা খেয়াল রাখবা, প্রাণীজ আমিষ, সেটা ইম্পর্টেন্ট বেশি, পরেরটা খুব একটা আসবে না। তাহলে তোমার স্নেহ পদার্থ কী কাজ, স্নেহ পদার্থ আমাদের কী কী করে। খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপাদন করে। এই যে খাদ্যবস্তুগুলো দেখলাম আমরা, আমিষ শর্করা, ওরাও তাপ উৎপাদন করে, সব থেকে বেশি করে এটা স্নেহ পদার্থ সব থেকে বেশি তাপ উৎপাদন করে এবং শক্তিও এটা বেশি করে। তাহলে বলো স্যার, যদি এটা শক্তি উৎপাদন বেশি করে, তাহলে আমরা এটা বেশি বেশি খাবো না, এটা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এক্সেস সব কিছুই আসলে ঠিক না, সব কিছু একটা নির্দিষ্ট পরিমাণ করা উচিত। হ্যাঁ, অতিরিক্ত করলেই সমস্যা। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ জাতীয় পদার্থ অতি অত্যাবশ্যক, মানে আমাদের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ খুবই দরকারি। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে, মানে তাপে যেটা অপচয় হয় না, দেখো না অনেক সময় অতিরিক্ত গেমে টেমে গেলে তাপ বেড়ে হিট বেড়ে শরীরে, অপচয়টা রোধ করে ওটা। এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। মানে তোমার মনে করো তুমি সাপোজ ধরো, ধরো তুমি একটা বন্যায় আটকে গেছো, তুমি এখন খাবার নাই, চারপাশে নৌকা আটকে গেছো, তুমি মনে করো এখন কই খাবা, তো তুমি তো মরে যাবে না, তুমি কিন্তু দু একদিন স্ট্রাগল করতে পারবাই, পারবে না। তাহলে তোমার ওই যে দু একদিনের যে খাবারের ঘাটতিটা পূরণ করতেছে কে, স্নেহ পদার্থ, ওটা কী করে জানো, ওটা কিন্তু তোমার ওই যে সংরক্ষণ করে রাখে শক্তিটা, ওটা কিন্তু সব সম্পূর্ণ দিয়ে দেয় না, ও খুবই হিসাবি। মনে করো আম গাছের মতো, ওই যে আম গাছ যখন, এই যে আম গাছ যখন দেখো, আম গাছ কিন্তু মানে একটা উদ্ভিদ যেটা, ওটা কী করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আম গাছ, মনে করি এটা একটা আম গাছ, ঠিক আছে, মনে করি যে একটা ডাল, এটা আম ধরছে এখানে, এটা ফলেরও ফল ধরছে এখানে একটা ফল, এই গাছ কিন্তু বলে যে আমি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই ফলটাকে জমিয়ে রাখছি, মানে ও কিন্তু ভাবে যে এটা কি আমার একটা, মনে করো যতটুকু পুষ্টি লাগবে ততটুকু পুষ্টি ওর নিজের শরীরে কী করে, মানে ঘাটতি পূরণ করে, ও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি জমিয়ে রাখে ফল আকারে, ঠিক আছে, ও ভাবে যে এটা পরবর্তীতে যদি কোনোদিন যদি কখনো ঘাটতি পড়ে, তখন আমি এটা ইউজ করব। কিন্তু এটা কিন্তু মানুষে কী করে বা প্রাণীরা কী করে, চুরি করে খেয়ে ফেলে। তাহলে আমাদের শরীরে যেগুলো উপাদান যেগুলো দেখতেছে, আমিষ শর্করা প্রোটিন, এগুলোর মধ্যে স্নেহ পদার্থ কী করে, স্নেহ পদার্থ কিন্তু এগুলো মানে খাদ্য ভাণ্ডারে রাখে, মানে জমা করে রাখে পরবর্তীতে যদি কখনো লাগে। ত্বকের মসৃণতা, অনেকের ত্বক খুব মসৃণ, এই মসৃণতার ক্ষেত্রে সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমার ভার্সিটি পরীক্ষা ভার্সিটিতে আসে বেশি, তো লিখিনি কিছু যদি কিন্তু এটা লিখতে হবে। দ্রবণীয়, মানে স্নেহ পদার্থের মধ্যে কোনো কিছু আছে দ্রবণীয়, দ্রবণীয় মানে কি, আচ্ছা এটা একটু বলি, দ্রবণীয় মানে তোমার, আচ্ছা একটু বই পরে বলতেছি, আগে আমি শিখে দেখি আগে। দ্রবণীয় আর কিছু আছে কি, খেয়াল রাখবা যে অ্যাডিক্ট,
তো মনে করো স্নেহ জাতীয় পদার্থ মানে কি কি কিছু ইয়ে আছে যেগুলো তোমার ভিটামিন, যেগুলো কি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এটা বলে আমরা অ্যাডেক, সঙ্গে বলে অ্যাডেক। অ্যাডেক হচ্ছে তোমার স্নেহত দ্রবণীয়, স্নেহত দ্রবণীয়। স্নেহত দ্রবণীয় মানে এই ভিটামিনগুলো স্নেহতে কী হয়, দ্রবণীয় হয়ে যায় এবং শোষণে সাহায্য করে। অ্যাডেক, এটা অত লিখি নাই যে অ্যাডেক, অ্যাডিক্ট কী লিখলাম, অ্যাডেক, ঠিক আছে। এটা বলে আমরা অ্যাডেক, মানে সহজে মনে রাখবা। এই ভিটামিন এ এবং ডি এবং ই কে এসে কি স্নেহতে দ্রবণীয়, স্নেহ পদার্থ দ্রবণীয়। আর দ্রবণীয় মানে কি, যেটা দেখি তোমাদের জিনিসটা মনে রাখবা, দ্রব্য, ঠিক আছে, দ্রব্য প্লাস দ্রাবক সমান সমান কি দ্রবণ, মানে দ্রবণে যেটা দ্রবণ। তো দ্রব্যটা কি, মনে করো তুমি বলো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে মানে কি, ধরো তুমি সাপোজ কি কিনছো, চিনি কিনছো সাপোজ, লবণ, চিনি, লবণ যা কেন, চিনির সাথে দ্রাবক হতে পারে পানি, হতে পারে তেল, মানে যেগুলো তরল। মনে রাখবা যে পানি হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক, মানে সব, মানে পানিতে আছে তোমার প্রায় সব কিছুই কি হয়, দ্রবণীয় হয়, এই জন্য এটাকে বলে উৎকৃষ্ট দ্রাবক। পানি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট দ্রাবক। তো এই পানি আর চিনি মিশ্রণ করলে তুমি কি একটা দ্রবণ পাও না, শরবত পাও না, শরবত, ধরো শরবত পাও, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দ্রবণ। তাহলে দ্রব্য, দ্রাবক আর দ্রবণ বুঝলাম আমরা। তাহলে এটা হচ্ছে দ্রবণ হয়ে যায়, মানে দ্রবিত হয়ে যায় স্নেহ পদার্থে। ভিটামিন এ, ভিটামিন ডি এবং ই এবং কে কী হয়, স্নেহতে দ্রবণী হয়ে যায়, এটা মনে রাখবা। এটাকে শেষ করে দিব। তো ভিটামিনের, এখন ভিটামিন কিন্তু প্রয়োজন, এখন এর যদি তুমি কম হয়, দেখো ভিটামিনের যদি ভিটামিন না সরি স্নেহ পদার্থ যদি তোমার কী থাকে, শরীরে যদি তোমার স্নেহ পদার্থের অভাব থাকে তাহলে কী সমস্যা হবে এবং প্রতিকার কী, এই জিনিস মনে রাখবা। প্রতিকার আর প্রতিরোধ জিনিসটা খেয়াল রাখবা। প্রতিকার আর প্রতিরোধ কথাটা আমাদের লাগে মানে খুব, প্রতিরোধ, প্রতিরোধ মানে কি, মনে করো তোমার ধরো বৃষ্টি হচ্ছে বাইরে, এখন তুমি জানো যে আমার সমস্যা আছে, বা নতুন বছর নতুন বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হতে পারে, তুমি কী করলে, নিজেকে কন্ট্রোল করে রাখলা যে না আমি এটা করবো না, এই কাজটা করলে আমার জ্বর হবে। তাহলে তুমি কী করছো, প্রতিরোধ করতে চাও। ধরো তুমি বৃষ্টিতে ভিজে গেছো, তোমার জ্বর কী বলে ঠান্ডা সর্দি লেগে গেছে, ঠিক আছে, তারপর তো তোমার তো ঠিক করতে হবে, তাহলে তুমি ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, তাহলে ওটা হচ্ছে প্রতিকার। তাহলে তুমি যেটা করলে তোমার সমস্যা হতে পারে, তুমি সেটা করতেছো না, সে কাজগুলো করো না, সেটা হচ্ছে প্রতিরোধ করো। আর যদি তোমার একটা হওয়ার পরে যে তোমার যে সমস্যার সমাধান করতে হবে, যে উপায়গুলো তুমি অবলম্বন করো, সেটা হচ্ছে প্রতিকার, ঠিক আছে। তাহলে তো দেখো, তাহলে তোমার ওই স্নেহপদ যদি তোমার শরীরে অভাব থাকে তাহলে কি হবে, দেখো চর্মরোগ হবে, একজিমা হবে, একদম মনে হচ্ছে যে চুলকানি জাতীয় যেটা একজিমা বলে এটারে, ত্বক শুষ্ক এবং খসখস হয়ে সৌন্দর্য নষ্ট হতে পারে। দীর্ঘদিন যদি তুমি স্নেহ পদার্থ শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয়, মানে যদি এমন হয় যে তোমার স্নেহ পদার্থ খুব, মানে অনেক দিন যাবত অভাব, তাহলে কিন্তু তোমার শরীরে প্রোটিন ক্ষয় হয়ে যাবে এবং দেহের ওজন কমে যাবে। মানে তোমার দেখো, মানে তোমার এই যে স্নেহটা, এটা খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে, মানে হচ্ছে তোমার নির্দিষ্ট সময় যখন খাদ্য ঘাটতি হয় তখনও মানে এই খাবারটা সরবরাহ করে। কিন্তু এখন মনে করো তোমার স্নেহ পদার্থ ঘাটতি রয়ে গেছে, তখন এই ঘাটতিটা কিন্তু প্রোটিন দেয়। এখন যদি তোমার, দেখো প্রোটিনের মেন কাজ কি, দেহের মনে করো যে বৃদ্ধি করা। এখন দেখো মনে করো যদি তোমার এখান থেকে ঘাটতি দেওয়া লাগে, মানে তোমার ক্ষয়পূরণ করা লাগে, তখন তো তোমার দেহের ওজন কমে যাবে, কারণ তোমার দিচ্ছে কে, স্নেহ, দেওয়ার কাজটা স্নেহ করে। কিন্তু ও যদি ওই কাজটা যদি প্রোটিন করে, মানে প্রোটিন তো এটা করে না, মানে প্রোটিন তার ভান্ডার না, জমে রাখে না,